বিএনপিকে লাল কার্ড দেখাবো। বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বাংলাদেশের স্বাধীন জাতিসত্তার যে আকাঙ্ক্ষাকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান, আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই গুপ্ত সুপ্ত প্রকাশ্য আলটিমেটলি কোনো বিষয় না, এটি একটা টার্ম কার্ড। বিএনপি সরকার যখন ধারাবাহিকভাবে দেশ চালাতে ব্যর্থ হয়েছে, তখন তারা প্ল্যান করে গুপ্ত ট্যাগ দিয়ে ছাত্রদলকে মাঠে নামিয়ে দিয়েছে, যাতে করে জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে আড়াল করা যায়, অন্যদিকে প্রভাবিত করা যায়। শুধুমাত্র মার খাওয়ার জন্য এদেশে জন্মায় নাই। এই কাপুরুষ তারেক রহমানকে আমরা ভয় করি না। ঢাকা পলিটেকনিক থেকে চট্টগ্রাম সিটি কলেজ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে এই খুনি সরকারের নিয়ম নির্দেশে পেটুয়া সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে। আপনাদের পতন ঘটানোর জন্য আমরা বেশি সময় নিব না, কিন্তু ইনশাআল্লাহ আমি এই এনসিপির মাধ্যমে আমি বুঝতে সক্ষম হয়েছি, এই এনসিপির মাধ্যমে এই দেশের জনগণের একমাত্র নিরাপত্তা থাকবে। এই মিছিলের যে সাইজ, এগুলো দেখে ছাত্রদল, বিএনপি, তারেক জিয়ার কাঁপন ধরে গিয়েছে যে এটা কি। এই মাত্র 60 ডেজ মানে 60 দিনের একটা সরকার, অবধ সরকার, শিশু সরকার। এই অবধ এবং শিশু সরকার তারা প্রাণান্ত চেষ্টা করছে সবার সঙ্গে একজন শিশুর মতো, একটা শিশুর মতো যেমন সরলতা থাকে, শিশুর মধ্যে সরলতা থাকে, বা একটা শিশু যেভাবে শত্রু চেনে না, মিত্র চেনে না, সবাইকে সে হাসি উপহার দেয়। শুয়ে থাকে চিত হয়ে, কাত করে রাখলে কাত হয়ে থাকে। 2 মাসের শিশু যা যা করে, ঠিক এই 2 মাসের নবজাতকদের সরকার ঠিক সেম কাজ করছে। আমাদের বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রী নিজেদের আসনে কতটুকু বিদ্যুৎ দরকার ততটুকু তারা দিয়ে বাংলাদেশের বাকি 298টা আসনে 10 থেকে 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং করাচ্ছে। আমরা তাদের মধ্যে এক মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দেখছি। তো বিএনপি যদি আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করে, তাহলে আওয়ামী লীগকে সরাইতে 17 বছর লাগলেও বিএনপিকে সরাইতে আসলে আমাদের 17 বছর পর্যন্ত যাইতে হবে না। আমরা হয়তো 17 মাসে সেই কাজ করে ফেলতে পারবো। আরে বেটা, তোর বাপ তারেক রহমানের জন্য করাচিত হতে পারে। যদি কেউ হয়ে থাকে সেটা তারেক রহমান গুপ্ত। তারেক রহমান মুসলেখা দিয়ে পালায় গেছে দেশ থেকে, লন্ডন পালায় গেছে, মুসাদ্দেক দেশ থেকে পালায় নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির আর শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেদিকে তাকায় চারদিকে শিবির আর শিবির। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা একটা বিক্ষোভ মিছিল করেছে। ছাত্রদল কর্তৃক থানায় মব তৈরি করে শিবির নেতৃবৃন্দ, ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপর হামলা এবং গুজববাজি এবং প্রশাসন কর্তৃক থানায় অহেতুক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তাই বিক্ষোভ মিছিলটা দেখলাম যে এত শিবির আসলো কোথা থেকে। একটা ছাত্র সংগঠন কাউকে চাপ দিয়ে জিম্মি করে মিছিলে আনে নাই। অর্গানিক ভাবে যারা শিবির দিয়ে, একদম পিওর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট এবং পিএইচডি এমফিলের না, একদম রানিং স্টুডেন্ট, যার মাস্টার্স পর্যন্ত, তারা বিক্ষোভ মিছিল করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এরকম অর্গানিক একদম পিওর রানিং স্টুডেন্ট, এত বিপুল সংখ্যক রানিং স্টুডেন্টকে নিয়ে বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংগঠন এত বড় মিছিল করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে কিনা সন্দেহ আছে। আপনি কল্পনা করতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ শিবির আর শিবির, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে শিবির। ভিসি চত্বরে আজকে শিবির যে মিছিল করেছে, এর মাধ্যমে কয়েকটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে এই যে তারেক জিয়ার অনুসারীরা যে শিবির গুপ্ত গুপ্ত যে বলে, এখন ধরলে তো আর কিছু বলতে পারে না। ওরা গুপ্ত বলে যে গুপ্ত, গুপ্ত কি তার বলতে পারে না, কোনো ব্যাখ্যা দিতে পারে না, বেশিরভাগই বলতে হয় বলি। মানে এরা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মিনিমাম মেধা তো থাকা দরকার, মিনিমাম কমন সেন্স তো খাটানো দরকার। একটা কথা বলার ক্ষেত্রে যে তুমি কি বলছো বাবা, তুমি সেটা বুঝো কিনা। বলছে যে না আমি কি বুঝো কি, মানে যে বুঝি না, যে ওইটাই বুঝি না, কিছুই বোঝে না, আন্দাজের উপর গুপ্ত গুপ্ত করে। তো এখানে দেখেন যে গুপ্ত কেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির কমিটি আছে, কারা শিবির করে পুরো জাতি জানে, ছাত্র দলের ছাত্রীদের কেউ চেনে না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতাদের চেনে না এমন কোনো লোক। একদম সেই হাবিবপুর চায়ের দোকানের একজন লোক চেনে, সাদিক কায়েম, ফরহাদ, মহিউদ্দিন, এদেরকে সবাই চেনে। কেন আছে সাদিক কায়েমদের যে পরিচিতি, এত পরিচিতি কার আছে বলেন তো? নেই। অসাধারণ। তো দর্শক, তো এখানে শিবির তো ওপেন কমিটি আছে, সবাই জানে, এরা টকশো করে। তারপর গুপ্ত এই প্রশ্ন যদি করা হয়, বেশিরভাগই তো এরা মাথা মোটা কোনো উত্তর দিতে পারে না। কিন্তু দু একজন বলে যে ভাই আমি ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, জিজ্ঞেস করলাম যে তোমরা যে এটা বলো, এটা কেন বলো গুপ্ত? মানে সবাই তো চেনো তোমরা শিবির করে, কারা গুপ্ত বলো কেন? বলে ভাই বিশ্ববিদ্যালয় শাখার এদেরকে চেনে, কিন্তু হল কমিটিতে এরা ডিক্লেয়ার করে না, হলে কারা শিবির করে এটা তো জানি না। আরে গাধা, বিশ্ববিদ্যালয় শিবিরের কমিটিতে আছে 14 জন। আর আজকে দেখ তোরা শিবির যে মিছিল করেছে, কত হাজার শিক্ষার্থী এখানে ছিল। এতজন শিক্ষার্থী ছাত্রদল সার্চ লাইট দিয়ে খুঁজে বের করতে পারবে তাদের অনুসারী বা তাদের কর্মী? এত বড় মিছিল করেছে কাদেরকে নিয়ে? এরাই তো হলের, এরাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়। এত বড় মিছিল করার পর এদেরকে যদি গুপ্ত বলা হয়, তাহলে ওরা স্বীকার করে নিল কার্যত ঢাকা বিশ্ববিদ্যালয় মানে শিবির, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে শিবির। ছাত্রদল যা আছে ওগুলোও শিবির।
নইলে তো গুপ্ত সম্ভব না। ছাত্রদল হিসাবে যাদেরকে আমরা দেখি, ওরাও যদি শিবির না হয় তাহলে শিবির তো গুপ্ত হতে পারে না। কারণ একটা দল কত বড় হতে পারে, যার চাইতে বড় হওয়া একটা বিশ্ববিদ্যালয় এত বড় ছাত্র সংগঠন সম্ভব না, তত বড় মিছিল আজকে করে দিয়েছে। এরপরে যদি বলেন যে না আরো শিবির আছে গুপ্ত যারা পরিচয় দেয় না, তাহলে যারা ছাত্রদল আছে ওরা সবাই শিবির। বুঝতে পারছেন ওরা কি হীনমন্যতায় আছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে কিভাবে প্রতিপক্ষ বানিয়েছে। মানে ওরা ওদের যে ন্যারেটিভ ওটা ধরলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সব শিবির। আর ওরা চায় কি যে প্রত্যেকে টি শার্টে লিখবে যে এই শিবির শিবির নাকি। তো দর্শক, বাস্তবে আমি নিশ্চিত ভিসি চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করেছে শিবির নেতাকর্মীরা, যে মিছিল করেছে, এই মিছিলের যে সাইজ এগুলো দেখে ছাত্রদল, বিএনপি, তারেক জিয়ার কাঁপন ধরে গিয়েছে যে এটা কি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় তো শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। এমনি এমনি ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে, বিষয়টা এরকম নয়, এমনি এমনি না। শিবিরের মারাত্মক সাংগঠনিক শক্তি আছে। হ্যাঁ, অনেকে শিবির কারণে তারাও সুইং ভোটার বা এরা অনেকে ভোট দিয়েছে সাধারণ শিক্ষার্থী, আর শিবিরের সাংগঠনিক শক্তিকে যদি বলি, ছাত্রদলকে গিলে খেতে পারে, মরির মতো পানি দিয়ে গিলে খেতে পারে, এত পরিমাণ শিবির আছে। ছাত্রদল হিসেবে যারা লাভ হয় চারপাশে সব শিবির, ও নিজেও শিবির, ওর বাপ জামাত, আর এই কারণে গুপ্ত বলে লাভ হয়। এই জন্য ছাত্রদল যেগুলো, ছাত্রদলের যারা প্রকৃত ছাত্রদল তাদেরকে বলবো যে বাবা যারা ছাত্রদলকে নিয়ে তোমরা মিছিল করো, ওদের দিকে খেয়াল রাখো, ও বেশিরভাগই কিন্তু শিবির। ঠিক আছে, আমরা শিবিরের পক্ষে বলছি, ছাত্রদলের ভিতরে যারা শিবির ওদেরকে ধরো, আমাদের কোন আপত্তি, ওদেরকে ধরে তারপরে মায়ের দেওয়ার তোর সুযোগ নাই। ছাত্রদলের ভিতরে যারা গুপ্ত আছে, মানে এখানে গুপ্ত বললে এটা নিয়ে লাফালাফি বা এটা নিয়ে ঝামেলা করার কথা কিন্তু ছাত্রলীগের, কারণ শিবির গুপ্ত ছিল ছাত্রলীগে, এটা তো। এখন ছাত্রদল যে গুপ্ত বলছে এর অর্থটা কি? ছাত্রদলের ভিতরে গুপ্ত এর মানে কি? ছাত্রদলের যে নেতাকর্মী এদেরকে এরা সন্দেহ করে, একে অপরকে সন্দেহ করে, ওরা কতটা ক্রাইসিসে আছে বুঝতে পারছেন? ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মী একে অপরকে সন্দেহ করে যে তুই শিবির তুই শিবির তুই শিবির। নইলে এখন তো গুপ্ত না, এটা গুপ্ত তো যখন নিষিদ্ধ সংগঠন সবসময় গুপ্তই থাকে, ইটস ভেরি ন্যাচারাল। আপনি নিষিদ্ধ ছাত্রলীগ, ছাত্রদল, শিবির এরা 17 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুপ্ত ছিল, নিষিদ্ধ ছিল। এটা ছাত্রদলের এই কোচিং নাসিরও বলেছে যে আমরা 17 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য রাজনীতি করতে পারিনি। তো প্রকাশ্য রাজনীতি করতে পারিনি, তাহলে কি করেছেন? গুপ্ত রাজনীতি করেছেন। মূলত শিবিরও যেভাবে পরিচয় গোপন করে থাকতো, হলে ছাত্রদল একইভাবে পরিচয় গোপন করে থাকতো, এবং বাধ্য হয়ে শিবিরও জয় বাংলা স্লোগান দিয়ে মিছিলে গিয়েছে এবং ছাত্রদল জয় বাংলা স্লোগান দিয়ে মিছিলে গিয়েছে। এটা হচ্ছে একদম প্রতিষ্ঠিত কথা। হু ডাজন্ট নো? গর্ধব এবং গাধা ছাড়া, গরু ছাগল ছাড়া সবাই যায়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যাদের কানেকশন আছে সবাই যায়। ছাত্রদলের সবাই জয় বাংলা মিছিল করেছে, আমাদের বন্ধু বান্ধব সবাই, আমরা সবাই। আজকে তারা ছাত্রলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমুক তমুক একসাথে আমরা মিছিল করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি একসাথে মিছিল করেছি, প্রত্যেকে রাকিব নাসির থেকে শুরু করে একদিন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেছে এই ছাত্রলীগের মিছিল করেছে, এই সাবেক ছাত্রলীগ বলা যায়। এটা বাধ্য হয়ে করেছে, এটা কোনো সমস্যা। তো দর্শক, ছাত্রলীগের মধ্যে ছিল, কিন্তু এখন দেখেন এটা এই পরিস্থিতিতে বাস্তবতাটা কি দাঁড়ায়? যদি এভাবে ওরা গুপ্ত বলে, তাতে তো দাঁড়ায় যে ছাত্রদলের ভিতরে শুধু শিবির। তবে আজকে ওদের টেনশন, একদিকে ভয় পেয়েছে এবং টেনশন কিছু কমে গেছে, যে ওদের যে আতঙ্ক যে সব শিবির। না বাবারা, আজকে যারা মিছিলে গিয়েছে তাদেরকে চিনে রাখো, তারা শিবির। তোমরা নিশ্চিন্তে একটু নিজেরা একে অপরের সাথে চা খাবা, গল্প করবা, তোমরা সন্দেহ করবা না যে হল সভাপতি শিবির, সেক্রেটারি অরিজিনাল ছাত্রদল, এরকম সন্দেহ করবা না। হ্যাঁ, যদি থেকে থাকে তারা আজকে সবাই মিছিলে গেছে, এর চাইতে বড় সংগঠন এটা তার হতে পারে না। এবং এর মাধ্যমে একটা বার্তা স্পষ্ট হয়েছে যে পরিমাণ শিবির তাও সবাইকে যে এনেছে মিছিলে তা না, সবাই যে মিছিলে আসবে তাও না, একটা সংগঠন সবাই মিছিলে যাওয়া দরকার। এর বাইরে অনেক শিবির আছে। ছাত্রদলকে যদি শিবির পেটাতে চায়, ফু দিয়ে ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির উড়িয়ে দিতে পারে। আমি জাস্ট এতটুকু বললাম। সম্মানিত দর্শক, সরকার দলীয় যে ছাত্র সংগঠন ছাত্রদল, তাদের সঙ্গে সংসদীয় বিরোধী দল জামাত, তাদের ছাত্র সংগঠন শিবির এবং ছাত্রদলের যে মারামারি, এটি এখন রীতিমতো ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। এই মাত্র 60 days, মানে 60 দিনের একটা সরকার, অবধ সরকার, শিশু সরকার। এই অবধ এবং শিশু সরকার তারা প্রাণান্ত চেষ্টা করছে সবার সঙ্গে একজন শিশুর মতো, একটা শিশুর মতো যেমন সরলতা থাকে, শিশুর মধ্যে সরলতা থাকে, বা একটা শিশু যেভাবে শত্রু চেনে না, মিত্র চেনে না, সবাইকে সে হাসি উপহার দেয়। শুয়ে থাকে চিত হয়ে, কাত করে রাখলে কাত হয়ে থাকে। 2 মাসের শিশু যা করে, ঠিক এই 2 মাসের নবজাতকদের সরকার ঠিক সেম কাজ করছে। সে শত্রুর সাথে করছে গলাগলি, মিত্রর সাথে পাঞ্জা, মিত্রর সঙ্গে পাঞ্জা। তো ওইরকম মানে শত্রুর সাথে সে খুব গলাগলি করছে, বন্ধুত্ব করার চেষ্টা করছে। যারা মিত্র তাদের সাথে পাঞ্জা ধরে, আসো দেখি তোমার কত শক্তি আছে, তুমি আমার মিত্র হতে চাও, কতটুকু কুয়াত আছে। ঠিক এরকম ভুল ভ্রান্তিগুলো হয়ে যাচ্ছে। ফলে সরকারের অনেক মন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তি, অনেক নেতা, তাদেরকে নিয়ে সারা বাংলাদেশে ট্রল হচ্ছে। তাদের কথা নিয়ে, তাদের পোশাক নিয়ে, তাদের আচরণ নিয়ে, তাদের পরিবার নিয়ে, তাদের পরিজন নিয়ে ট্রল হচ্ছে। আর সেই ট্রলের মধ্যে রাষ্ট্রের যে সকল ভিত্তি রয়েছে, যেমন পুলিশ রয়েছে, মিলিটারি রয়েছে, আমলাতন্ত্র রয়েছে, তারা যে সরকারের আনুগত্য করবে, সরকারের কমান্ড ফলো করবে, ওইরকম ভরসা তারা পাচ্ছে না। ফলে যে যার জায়গায় একেবারে চুপ হয়ে আছে। রাষ্ট্রীয় কোনো বাহিনী বা রাষ্ট্রীয় কোনো অর্গান সরকারের জন্য ঝুঁকি নিয়ে শেখ হাসিনার জমানাতে যেভাবে তারা প্রতিপক্ষকে দমন করতো, সেই কাজটি তারা এখন করছে না।
ফলে দেখা গেল যে ছাত্র দলের সাথে এবং শিবিরের সঙ্গে যে মারামারি হলো বা হচ্ছে এবং যেটা ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে প্রশাসন রীতিমতো তামসা দেখছে। আবার অন্যদিকে তেলের যে ক্রাইসিস চলছে, সেই তেলের ক্রাইসিসেও রাষ্ট্রের প্রশাসন যন্ত্র তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। এদিক থেকে যেটা হচ্ছে যে সরকারের সঙ্গে সম্পাদকদের দেখা সাক্ষাৎ হওয়ার পর কোনো কোনো সম্পাদক দয়া করে তাদের পত্রিকাগুলোতে তেলের লাইনে ভিড় কমছে, কেউ বলছে আজকে 15 মিনিটের মধ্যে তেল পেয়ে গেলাম, এটা তো আশ্চর্য একটা বিষয়, এরকম কথাবার্তা অনেকে বলার চেষ্টা করছে। কিন্তু পরিস্থিতি কতটা উন্নত হলো বা হলো না ডাজ নট ম্যাটার, কিন্তু এখানে সরকারের প্রশাসন তন্ত্রে যারা কর্তা ব্যক্তি তারা সরকারকে সহযোগিতা করছেন না। ফলে কী হলো, সরকারের যে উন্নয়ন, সরকারের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, জনতুষ্টির যে সকল প্রকল্পসমূহ, প্রতিপক্ষকে ভয় দেখানো, নিজেদের পায়ের নিচে যে মাটি রয়েছে সেই মাটিরকে শক্ত করা, ক্ষমতার ভিত্তিকে মজবুত করা, এই যে কাজগুলো, গুরুত্বপূর্ণ কাজগুলো, ফাউন্ডেশনাল যে ওয়ার্কগুলো রয়েছে, এইগুলোর একটাও সরকার শুরুই করতে পারেনি। আর এরই মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মারামারি শুরু হয়ে গেল। মারামারি শুরু হলো চট্টগ্রাম সিটি কলেজ থেকে। আপনারা জানেন যে চট্টগ্রাম শহরে এবং রাজশাহী শহরে এখানে ছাত্র শিবিরের ব্যাপক ক্ষমতা রয়েছে। রাজশাহীতে রীতিমতো আনপ্যারালাল, তাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা ছাত্রলীগেরও নেই আর বিএনপিরও নেই। এমনকি যখন আওয়ামী লীগের খুব রমরমা দাপট, তখনও কিন্তু ছাত্র শিবির সেখানে গুপ্ত হয়ে হোক সুপ্ত হয়ে হোক তারা কিন্তু সেখানে প্রভাব বিস্তার করেছে। কয়েকটি জেলাতে তাদের ব্যাপক আধিক্য রয়েছে, উপজেলাতে তাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, যেমন সাতকানিয়া, চট্টগ্রামের সাতকানিয়া, তারপরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর, এরপরে রাজশাহী শহর, এরপরে সাতক্ষীরা, তারপর বেনাপোল, এরপর খুলনার কয়রা উপজেলা, এরকম অনেকগুলো, সুন্দরবনের আশেপাশের অনেকগুলো এলাকাতে জামাতের এক ছত্র আধিপত্য রয়েছে। এর বাইরে সীমান্ত, ভারতের সাথে সীমান্ত ঘেঁষা যে সকল উপজেলা রয়েছে সেখানে কিন্তু জামাত অন্য যে কোনো জায়গার চেয়ে শক্তিশালী। তো চট্টগ্রাম শহরে সেই 80-র দশক থেকে, অর্থাৎ এরশাদ জমানা থেকেই তারা শক্তিশালী, এবং একটা সময় সেখানে নাসির নামক শিবিরের খুব কুখ্যাত একজন নেতা ছিল, সে দীর্ঘদিন শিবির নাসির হিসেবে পরিচিত ছিল, জেলখানাতে ছিল এবং সম্প্রতি সে জেল থেকে বের হয়েছে রীতিমতো বুড়ো হয়ে। তো সেই নাসির বের হয়ে গেছে, বের হওয়ার পরে এখন চট্টগ্রাম শহর, চট্টগ্রাম সিটি কলেজ, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এ সকল অঞ্চলে তাদের এক ছত্র আধিপত্য। আর যে সকল জঙ্গল ঘেরা এলাকা রয়েছে, পাহাড় এবং জঙ্গল ঘেরা যে সকল এলাকা রয়েছে, যেমন রাউজান, ফটিকছড়ি, তো এই সমস্ত এলাকাতেও জামাতের যে শক্তি অপরিসীম। তারপর পাহাড়ি অঞ্চলগুলো, যেমন ধরুন রাঙামাটি, তারপরে বান্দরবন, বিলাইছড়ি, খাগড়াছড়ি, এই সকল গহীন এলাকা যেখান থেকে এই সাদিক কায়েমের উঠে আসছেন, এখানকার বাঙালি এবং পাহাড়ির মধ্যে জামাতের যে রেজিমেন্টাল ফোর্স, যাদের সামরিক প্রশিক্ষণ পর্যন্ত রয়েছে, এটাকে সেনাবাহিনী পর্যন্ত ভয় পায়। একইভাবে বৃহত্তর সেই যে চট্টগ্রামের বাইরে গিয়ে কক্সবাজার, তাদের সেখানে সংগঠন ভালো, শক্তি ভালো, এবং রোহিঙ্গাদের মধ্যে জামাতের যে প্রভাব, এটি কল্পনাও করতে পারবেন না। দীর্ঘদিন ধরে তারা কিন্তু এইভাবে কাজ করে যাচ্ছে। তো সেই চট্টগ্রাম শহরে যখন মারামারি শুরু হলো, কারা জিতেছে কারা ঠকেছে সেটা পরের ব্যাপার, কিন্তু এখানে একজনের নলিনা, ঠিক পায়ের যে গোড়ালিটা কেটে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে শিবিরের লোকের পায়ের গোড়ালি কেটে দিয়েছে ছাত্রদলের লোক চাপাতি দিয়ে। এর ফলে ওদের ইজ্জতে লেগেছে, ব্যাপক মারামারি হয়েছে সেই চট্টগ্রামে। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়েছে, সেখানে তাদের সাথে মারামারি করার মতো অবশ্য ছাত্রদল নেই। ওখানে যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতা হয়েছেন মিস্টার আম্বার, তিনি ওখানে খুব অকথ্য ভাষায় গালাগাল করেছেন, ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন কিনা জানি না, কিন্তু খুব গালাগাল করেছেন। এটা নিয়ে আবার ছাত্রদল কেন্দ্রীয় নেতারা তাকে সতর্ক করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ছাত্র সংগঠন, তাদের এখানে যাকে বলা হয় প্রচণ্ড রকম মারামারি, কাটাকাটি, হানাহানি, এবং এখানে মোসাদ্দেক এবং আরেকজন ডাকসু নেতা, দুজনে বিতর্কিত, আলোচিত, এবং তাদের উপর অনেক মানুষের ক্ষোভ আছে। তো এই দুজনকে শাহবাগ থানার মধ্যে রীতিমতো আচ্ছা মতো গণপিটুনি দেওয়া হয়েছে, ছাত্রদলের ছেলেরা গণপিটুনি দিয়েছে, এবং তারা এখন হাসপাতাল। এবং এটা নিয়ে এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিন রাতে। আর আমি শুক্রবার ভিডিওটা করছি, এখন পর্যন্ত আপডেট নেই। তবে ওখানে যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের বক্তব্য তারা প্রতিশোধ নেবেন, অ্যাকচুয়াল ছাড় দেবেন না। এর বাইরে খুব মারাত্মকভাবে মারামারি হয়েছে, সেটা হলো পাবনা জেলার ঈশ্বরদীতে। তো এইভাবে আসলে মারামারি ছড়িয়ে পড়ছে। এখন মারামারি কী নিয়ে ছড়িয়ে পড়ছে? হঠাৎ করে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ঢুকে গেছে, বা ছাত্রলীগের ছেলেরা ছাত্র দলে ঢুকে গেছে, এরকম অভিযোগ শিবিরের বা জামাতের লোক বা জামাতের এ টিম বি টিম যারা আছে তারা বলার চেষ্টা করছেন। অন্যদিকে ছাত্র দলের লোকরা শিবিরকে জামাতকে গুপ্ত বলে গালাগালি দিচ্ছেন। তো এই গালাগালি প্রথমে তারা কয়েকদিন সহ্য করছে, এখন আর তারা এটা সহ্য করতে নারাজ। তাদেরকে গুপ্ত বলে তারা তেলে বেগুনে জ্বলে যাচ্ছে, এবং তারা বলছে যে আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া, শেখ হাসিনা যদি পতন হতে পারে তাহলে তারেক জিয়ার পতন আমরা ঘটায় ছাড়বো। মানে তারা একটু বলেনি, আমি জাস্ট বলছি যে যদি আরেকবার আমাদেরকে গুপ্ত বলা হয়। এই গুপ্ত নিয়ে শিবিরের মধ্যে ভীষণ রকম ক্ষিপ্ত তারা। এখন তারাও আবার উল্টো বলছে যে আমরা গুপ্ত নই, গুপ্ত হলো বিএনপি। তারা 17 বছর পালিয়েছিল, তারেক রহমান সাহেব লন্ডনে ছিল, সে ঘর থেকে বেরোতো না, লন্ডনের বাইরে কোথাও যেত না, বাংলাদেশ তো দূরের কথা, তৃতীয় কোনো দেশে আসতো না, তার চেয়ে গুপ্ত আর কে হতে পারে? আমরা তো বাংলাদেশে ছিলাম। তারা আরও বলার চেষ্টা করছেন যে
তারেক রহমান সাহেবের যে জন্ম 1967 সেটি বাংলাদেশে হয়েছে না পাকিস্তানে হয়েছে, এটার জবাব তারা চাচ্ছে। তার দাদা দাদির কবর কোথায়? পাকিস্তানে না বাংলাদেশে? তারেক রহমান সাহেবের যে দাদা দাদি তাদের কোথায়? তো সেক্ষেত্রে জামাত শিবিরে যারা লোকজন করছে যে আমরা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছি, যা কিছু করেছি, আমাদের বাপ দাদার জন্ম বাংলাদেশে, আমরা এই দেশেই আছি, আমাদের মরণও এই দেশে হয়েছে, আমাদের ফাঁসি হয়েছে, তারপর আমরা এই দেশেই আছি। এটা যে আমরা গুপ্ত হলাম কি করে? আমরা তো ওপেন। গুপ্ত যদি কেউ থাকে সেটা লন্ডনে থেকে যারা 17 বছর খালি টেলিভিশনে মুখ দেখান, টেলিভিশন তো না, মানে স্কাইপিতে যারা মুখ দেখিয়েছেন, মোবাইলে যারা মুখ দেখিয়েছেন, তারাই গুপ্ত। এখানে তারা থেমে থাকেনি। তারা আরও বলার চেষ্টা করছে ওই যে একটা সময় তারেক রহমান সাহেবের নাম হয়ে গেছিল, বাজে নাম হয়ে গেছিল হাওয়া ভবন, খাম্বা ইত্যাদি, এগুলোকে আবার নতুন করে তারা শুরু করছে। যতবার গুপ্ত বলছে ততবার তারা খাম্বা বলছে। এবং শুধু তাই না, বাংলাদেশে অনেকগুলো শত শত এই যে ইলেকট্রিক পোল যেগুলো আছে, খাম্বা আছে, সেখানে তারা গুপ্ত গুপ্ত লিখে রাখছে, খাম্বাতে গুপ্ত লিখে রাখছে। এটা বিএনপি রাতে ঘা লাগছে যে ঠিক আছে, তারা মানে বিএনপি দেয়ালে গুপ্ত লিখছে, আর ওরা খাম্বাতে গিয়ে ইলেকট্রিক পোলে গিয়ে তারা এই গুপ্ত শব্দ লিখছে। এর দ্বারা বিএনপি কি বুঝছে বা শিবির কি বোঝাতে চাচ্ছে ডাজ নট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু ঘটনা হলো যে এই যে খাম্বার গায়ে যে গুপ্ত লিখে দিচ্ছে, এতে বিএনপি লোকজন মেজাজ হারিয়ে ফেলছে, ছাত্রদলের ছেলেরা মেজাজ হারিয়ে ফেলছে, এবং তারা একটা দুটা শিবির ধরে সকাল বিকাল ওইটা করো যে আগে যেভাবে এরশাদ জামানাতের শিবিরকে নিয়ে গালি দিত, এই জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, একটা দুটা শিবির ধরো সকাল বিকাল নাস্তা করো, এইগুলো এখন ক্যাম্পাসে অহরহ হচ্ছে। আর শিবির তার যারা লোকজন রয়েছে তারা সে খাম্বা নিয়ে, হাম্বা নিয়ে, আরো হাওয়া ভবন নিয়ে একটার পর একটা গান তারা রচনা করছে। কোনোটা ইসলামী সুর, কোনোটা র্যাপ সঙ্গীত, আর একটা খাম্বা চাই, খাম্বা ধরে তাল গায়ে ইত্যাদিতে যেরকম র্যাপ সঙ্গীত গায় না, এরকম আমাকে একটা খাম্বা দিয়ে মাম্বা দিয়ে টাম্বা দিয়ে এরকম জাস্ট র্যাপ সঙ্গীত গাচ্ছে। কেউ মাইকেল জ্যাকসনের মতো ড্যান্স করে খাম্বা নিয়ে নানা রকম গান করে ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। তো এই যে বট বাহিনী যে কাজগুলো করছে, এতে করে যারা বিএনপি লোকজন তারা মেজাজ ঠিক রাখতে পারছে না। এর বাইরে একটা সবচেয়ে নোংরা কাজ হয়েছে, এগুলো সবাই যে কাজটি মানে যাকে বলা হয় নিন্দা জানাতে বাধ্য, সেটা হলো প্রধানমন্ত্রীর তনায়া ব্যারিস্টার জাইমা রহমান, তাকে নিয়ে এক যুবক সে খুব অশ্লীল একটা ছবি এঁকেছে নেটের মাধ্যমে। কী করেছে আমি এটা দেখিনি, এবার আমি শুনেছি। তো সেই তাকে যখন থানায় ধরে নেওয়া হয়েছে, ঠিক তাকে ছাড়িয়ে আনতে গিয়েই এই গণ্ডগোলগুলো শুরু হয়েছে, এরকম আমি দেখেছি। এরবারে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করার কারণে বা তাকে নিয়ে বাজে স্ট্যাটাস দেওয়ার কারণে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মানে এই যে গুপ্ত এবং খাম্বা, এই দুটো শব্দের কারণে ক্রমশ ছাত্র দলের মধ্যে এবং ছাত্র শিবিরের মধ্যে বিভেদ এবং বিসম্বাদ বেড়েই চলেছে। এটা ক্রমশ রক্তক্ষয়ী হয়ে যাচ্ছে, এবং প্রকৃতির এই বিরূপ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে যদি এটা আর কিছুদিন মাত্র চলতে থাকে, কিছুদিন বলতে কি 2 দিন 3 দিন, এই পরিস্থিতি সরকার সামালতে পারবে না। কাজেই এটাকে হেলাফেলা করার কোনো উপায় নেই, যে কোনো মূল্যে এটা বন্ধ করতে হবে। অনুনয় করে হোক, বিনয় দেখিয়ে হোক, বন্ধুত্ব করে হোক, সমঝোতা করে হোক, অথবা শক্তি প্রয়োগ করে হোক, এই বিরোধ ছাত্র সংগঠনগুলোর মধ্যে চলতে দেয়া যাবে না। এমনি সর্বনাশের 33তম অধ্যায়ে আমরা আছি, এটাকে বাড়িয়ে অতল গহ্বরে যাওয়ার কোনোই মানে হয় না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।